মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পরপরই শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ এবং ৩ বাহিনীর প্রধানগণ। পরে উপদেষ্টারা জানান আগামী নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের ভিত্তি স্থাপন হবে। বিস্তারিত মোহন ইসলামের কাছে। একটি নতুন সকাল, প্রতিদিনের মতো উঠছে সূর্য। এরই মধ্যে নতুন কিছু বার্তা দিচ্ছে জাতীয় স্মৃতিসৌধের সামনে ফোটা পদ্মগুলো। ৫৪ বছর আগে ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে পেয়েছিল আজকের এই বিজয়। তাই জাতি সৃষ্টির কারিগরদের স্মরণে কার্পণ্য নেই দেশবাসীর। সকালে জাতীয় স্মৃতিসৌধে তাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বিউগলে বেজে ওঠে সুর, দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। আনুষ্ঠানিকতা শেষ করে উপস্থিত সবার সঙ্গে সাক্ষাৎ করে চলে যান তিনি। পরে শ্রদ্ধা জানাতে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানানো শেষে তিনিও সকলের সাথে সাক্ষাৎ করেন। এরপর প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ সহ মুক্তির কারিগরদের শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন কয়েকজন উপদেষ্টা। জানান ৫৪ বছরেও মেলেনি স্বাধীনতার পূর্ণ রূপ। অনেক বছর পরে এখন আবার মনে হচ্ছে যে ওই জিনিসগুলো আমরা অ্যাচিভ করতে পারি নাই। আগামী নির্বাচনের মাধ্যমে এদেশে গণতন্ত্রের ভিত্তি স্থাপন হবে বলে মনে করেন তারা। এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে এবং একটা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্নটা আমাদের এখনো রয়ে গেছে, অধরা রয়ে গেছে, সেটা আমরা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যাত্রাটা শুরু করতে পারবো। সব কিছুর উত্তরণ ঘটিয়ে আমরা যা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা অবশ্যই আমরা অর্জন করতে পারবো এবং জনগণ সেলিব্রেশন করে তারা সেই নির্বাচনে তারা ভোট দেবেন এবং জনগণের প্রতিনিধিরা সেই দায়িত্ব নেবেন। অবশ্যই সেটা হতে হবে, কেউ সেটাকে প্রতিহত করতে পারবে না। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জনগণকে ভয় দেখানোর চেষ্টা করছে একটি মহল। জনগণকে ভীত করে ফেলার একটা প্রচেষ্টা চলছে। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে আশ্বস্ত করা, যাতে করে জনগণের মধ্যে ওই ভয়ের সংক্রমণটা না হয়। আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতন সেই চেষ্টা করে যাচ্ছি। সবশেষে মহান বিজয় দিবসে একটি উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতি দেন সরকারের উপদেষ্টারা। পাকিস্তানের শাসন, শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে 1971 সালে যুদ্ধ করে বিজয় এনেছিলেন এদেশের ছাত্র, কৃষক, মজদুর জনতা। এই 54 বছরে তারা কি তাদের অধিকার পেয়েছে? যদি পেয়েই থাকে, তাহলে রাস্তায় কেন বারবার নামতে হয়, ঝরাতে হয় কেন রক্ত? এই বিজয় দিবসে তাদের চাওয়া একটাই, তাদের অধিকার আদায়ে আর যেন কোনো রক্তপাত না হয়, আর যেন কারো বিরুদ্ধে দাঁড়াতে না হয়। মোহন ইসলাম, ৭১, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সাধারণ মানুষ। সেই খবর নিয়ে আমাদের সাথে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, বিজয়ের শুভেচ্ছা আপনাকে। ৫৪ বছর পর দেশের এই বিজয়কে কিভাবে দেখছে তরুণ সমাজ, কি বলছে সাধারণ মানুষ যারা স্মৃতিসৌধে এসেছে আজ? অদিতি, আপনাকেও মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয়ের ৫৫তম দিনে আমরা দাঁড়িয়ে রয়েছি। ৫৫তম দিবসে মানুষ মিছিল আসলে দীপ্ত শপথে আগামী পথে যাত্রা করতে চায় এবং সেই যাত্রায় তারা সঙ্গী হতে চায়, তারা মুক্তিযুদ্ধকে সঙ্গী করতে চায়, তারা অর্থনৈতিক মুক্তিকে শপথ শোনাতে চায়, তারা নারী প্রগতির কথা শোনাতে চায়। আমরা রয়েছি উদীচী শিল্পী গোষ্ঠী এবং তারপরে বাংলাদেশ মহিলা পরিষদ, এবং এই যে মিছিলের সারি, এটি আসলে ক্রমাগত সকাল ৭টা থেকে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা ফুল দেওয়ার পরে তারপরে যে সাধারণ মানুষের যে মিছিল, সেই মিছিল রোদের তেজের সঙ্গে ক্রমশ বেড়েছে। এবং এই মিছিলে আমরা রয়েছি উদীচীর শিল্পী গোষ্ঠী, তারা রক্তে আগুন প্রতিরোধ করে, যেই রক্তে যে আগুন প্রতিরোধ করে সেই আগুনের কথা বলছেন। এই ৫৪ বছরের পরে ৫৫তম দিবসে তারা সেই শপথ শোনাতে চায়। আমরা তাদের সঙ্গে একটু কথা শুনবো, গানটা নিশ্চয়ই শেষ হবে, তারপর নিশ্চয়ই কথা বলবো। আমরা একটু জানতে চাই, সেটি হচ্ছে যে ৫৪ বছর আমরা নানা ঘাত প্রতিঘাত পেয়েছি, ৫৫তম দিনে
আগামীর যে বাংলাদেশ যে শপথ শুনতে চায় সেটি কেমন? তরুণরা কোন পথে নিয়ে যাচ্ছে আমাদের? আমরা শপথকে পরিবর্তন করি না, আমরা শপথকে যেটা বলতে চাই, আসলে এই 54 বছরে আমাদের স্বাধীনতার বা আমাদের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটিকে বিপরীত দিকে নিয়ে গেছে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, বারে বারে যারা ক্ষমতায় থেকেছে তারা বিপরীত দিকে নিয়ে গেছে। আসলে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, যে স্বপ্ন ছিল, একটি শোষণ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আজকে নতুন প্রজন্মকে আমরা সেই মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেই 54 বছর আগে ফিরে গিয়ে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে তার উপরে দাঁড়িয়ে নতুন ভিত্তি রচনা করার একটি আহ্বান জানাতে চাই। অর্থাৎ অদিতি, আত্মত্যাগের যে আকাঙ্ক্ষা সেটি আসলে বৃথা যাবে না, এই মিছিল সেটি বলছে। এবং যে মিছিলের পরে বাংলাদেশ মহিলা পরিষদ রয়েছে এবং তারও পেছনে রাজনৈতিক সংগঠন রয়েছে এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব সংগঠনের মিলিত মিছিল এই স্মৃতির মিনারে। এবং এখানে আমরা যদি মহিলা পরিষদের সঙ্গে কথা বলতে চাই যে নারী প্রগতির পথে হাঁটছে বাংলাদেশ, 54 বছর পেরিয়ে কতটুকু অর্জন হলো, কতটুকু আমরা পেরোতে পারলাম না। আজকে যদি আমরা চিন্তা করি, স্বাধীনতার পর থেকে তো নিশ্চয়ই নারীর অগ্রযাত্রা, এটা আমরা দ্বিধাহীন কণ্ঠেই বলতে পারি আর কি, যে নারী সব জায়গায় আজকে নারী দৃশ্যমান। নারী রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, এবং আমরা এটাও বলতে পারি যে নারীর যে অর্থনীতিতে অংশগ্রহণ তার উপরেই কিন্তু আজকে আমরা বাংলাদেশ অনেকটাই দাঁড়িয়ে আছে, এটা কিন্তু আমরা বলতে পারি। কিন্তু তারপরও যেটা আমরা বলতে চাই যে মানে নারীর যে মর্যাদা, নারীর যে সম অধিকার, নারীর যে মানবাধিকার, সেই জায়গাটায় আসলে আমরা পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু এখনো আমাদের অনেকটাই আমরা পিছিয়ে আছি। নারীর প্রতি যে চরমপন্থার যে আস্ফালন, সেটিকে আপনি কেমন করে দেখেন বাংলাদেশে? আমরা তো মনে করি যে আজকে যে নারী বিদ্বেষী যে গোষ্ঠী, যে চরমপন্থার যে আস্ফালন আমরা এই সময় দেখতে পাচ্ছি আর কি, যে সেইটাকে এদেশের যে নারী সমাজে জাগ্রত নারী সমাজ, তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে, অবশ্যই তারাই মোকাবেলা করবে। পার্থ, আমরা আপনার মাধ্যমে সেখানে আগত মানুষের কথা শুনছিলাম এবং বিজয়ের এই দিনে তারা তাদের আকাঙ্ক্ষার কথা যেমন বলছিলেন, প্রাপ্তি অপ্রাপ্তির কথাও বলছিলেন। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ থেকে সহকর্মী পার্থ সঞ্জয় যুক্ত ছিলেন এতক্ষণ। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে প্রত্যাশা করেছেন বিএনপি নেতারা। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তারা। সকালে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান ও মঈন খান সহ বিএনপির নেতাকর্মীরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তারা দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করেন। ৭১-এর মুক্তিযুদ্ধ আর ২৪-এর গণ অভ্যুত্থান আলাদা বলেও মন্তব্য করেন তারা। ২৪-এর স্বাধীনতার পর জন আকাঙ্ক্ষা পূরণ হবে এমন আশা ছিল বলেও মন্তব্য করেন দলটির নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে গণতন্ত্র পক্ষের লড়াইকে শক্তিশালী করবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মহান বিজয় দিবসে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে একথা বলেন তিনি। মাথাচাড়া দিয়ে ওঠা স্বাধীনতা বিরোধীদের জনগণ প্রতিহত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থা নিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্র মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে দেশের সর্বস্তরের মানুষ। ফুলেল শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি। সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানো শেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হয়ে ওঠে স্মৃতিসৌধের বেদি। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্মরণ করছে বীর শহীদদের, যাদের আত্মত্যাগে এই স্বাধীনতা তা যেন বৃথা না যায়। এই প্রজন্মের কাছে সেই প্রত্যাশা সবার। নতুন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বৈষম্যহীন সমাজের পথে এগিয়ে যাবার কথাও বলছেন অনেকেই। যে কারণে আজকে এত লাখো শহীদ হয়েছেন, তারা তাদের
আত্মত্যাগ করেছেন, প্রাণ দিয়েছেন এই শুধুমাত্র বাংলাদেশের একটি পতাকার জন্য, সে পতাকাটি আমরা যে কোনো মূল্যে সমুন্নত রাখবো। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনগণ। যতদিন জনগণ আছে বাংলাদেশ পথ হারাবে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই তরুণ প্রজন্মের কাছে একটি প্রত্যাশা হলো আমাদের যে বাংলাদেশ যাতে তার স্বাধীনতা মান অক্ষুণ্ণ রাখতে পারে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমি প্রত্যাশা করি নির্বাচিত সরকার আসলে দেশে গণতান্ত্রিক স্থিতিশীলতা আসবে, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে এবং অস্থির যে পরিস্থিতি সেটা হচ্ছে স্থির পরিস্থিতিতে চলে আসবে এবং দেশ সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাবে। আমাদের যে চেতনার উপলব্ধি সেটা যাতে আমরা বহিঃপ্রকাশ করতে পারি, আর সেই নিয়ে যাতে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকেও সেই পথেই আমরা ধাবিত করতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই সেই উদ্দেশ্যতেই আমরা এগিয়ে যাচ্ছি। আমি যে ধর্ম সে ধর্ম পালন করবে, যে বিশ্বাসে পালন করবে, যে দেশটা সৎ আদর্শের উপর পরিচালিত হবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ হবে, এটাই আমাদের প্রত্যাশা। যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যহীন একটা বাংলাদেশ চাচ্ছি। আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না জানিয়ে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কালো টাকার বিনিময়ে মানুষ কেনার দিন শেষ হয়েছে। বিজয় দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথন অনুষ্ঠানে তিনি এসব বলেন। আগামীর জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান তিনি। বলেন, নির্বাচন যাতে কোনোভাবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিতর্কিত না হয় সেদিকে বিশেষ সচেতন থাকতে হবে। আগামী বছরের 12ই ফেব্রুয়ারির পর নতুন এক বাংলাদেশের জন্ম হবে বলেও আশা করেন তিনি। অনুষ্ঠানে দলের সেক্রেটারি বলেন, জাতীয় নির্বাচনকে বানচাল করতে তফসিল ঘোষণার পরেই ওসমান হাদির ওপর বর্বর হামলা চালিয়েছে ফ্যাসিবাদীরা। বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, গোটা জাতি যখন আধিপত্যবাদ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশের জন্য অভিযাত্রা শুরু করেছে, তারপরের দিন তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। তার অর্থ হলো নির্বাচনকে বানচাল করে এই দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার প্যাকেজ প্রোগ্রাম তারা শুরু করেছে। জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে, কাউকে আর ছাড় দেওয়া হবে না। কোন কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ বশ করে দেবে। কালো টাকার বিনিময়ে মানুষকে কেনার দুঃসাহস দেখালে তাদের মুখে ছাই মেরে দেওয়া হবে। আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে 11 তারিখ 12 তারিখ, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাসের মূলক উন্মোচন হবে ইনশাআল্লাহ। মহান বিজয় দিবসে প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে বিজয়ের 54 বছর উদযাপনে 54 জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করবেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম, তার কাছ থেকে জেনে নেব সেখানকার সবশেষ খবর। মোহন, বিজয়ের শুভেচ্ছা আপনাকে। একটু জেনে নিতে চাই, প্যারেড গ্রাউন্ডে আজকের যে আয়োজন তার প্রস্তুতি কেমন দেখছেন, এই মুহূর্তে সেখানকার কি কর্মসূচি চলছে জানাবেন। অতিথি বিজয় শুভেচ্ছা আপনাকেও। এই মুহূর্তে আমি প্যারেড গ্রাউন্ডে রয়েছে এবং এই প্যারেড গ্রাউন্ডে কিন্তু যে 54 জন সেনা কর্মকর্তা, নৌ কর্মকর্তা, বিমান কর্মকর্তা এবং আশিক বিন চৌধুরী যিনি বিডা চেয়ারম্যান, তারা প্যারা জাম্প এবং ফ্লাই ফাস্ট করবেন, অর্থাৎ আকাশ থেকে ঝাঁপ দেবেন। সেই পুরো প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। 11টায় অনুষ্ঠান শুরু হয়েছে, হয়তো 11:30 থেকে 11:40 থেকে 12:20, অর্থাৎ এই 30 মিনিটের মধ্যে এই প্যারাজাম্পের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পূর্ণ হতে পারে। এর মধ্যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনীর প্রধান এবং সরকারের বিভিন্ন উপদেষ্টারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই অনুষ্ঠানকে সামনে রেখে যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, বিশেষ করে সেনাবাহিনীর বা যে বিমান বাহিনী এবং নৌবাহিনী, 3 বাহিনীর যে আপনার কুচকাওয়াজ, সেই কুচকাওয়াজের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই কুচকাওয়াজের দলগুলো কিন্তু ইতিমধ্যে এই প্যারেড গ্রাউন্ডে রয়েছে এবং যারা ফ্লাই জাম্প করবেন, অর্থাৎ স্কাই ডাইভ করবে, তারা কিন্তু তাদের প্রস্তুতি সম্পূর্ণ নিয়েছেন। অল্প সময়ের মধ্যে তারাও
তাদের যে আকাশ থেকে যে ডাইভ দেওয়ার কথা সেই কার্যক্রমের দিকে যাবেন। এখন মোটা থেকে বলতে গেলে যে তিন বাহিনীর যে কুচকাওয়াজের প্রস্তুতি থেকে শুরু করে যে অতিথি যারা আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। অল্প সময়ের মধ্যে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা আকাশে উড়াল দিবেন, অর্থাৎ তাদেরকে নিয়ে যে হেলিকপ্টারটি সেটি যাবে, তারপর সেখান থেকে তারা প্যারা জাম্পের মাধ্যমে নিচে নেমে আসবেন এবং বিজয়ের 54 বছরকে সামনে রেখে 54 জন আসছেন। এটি একটি বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বলে আমাদেরকে সরকারি দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে। মোহন, সবশেষ খবর আপনার কাছ থেকে জানছিলাম, নিশ্চয়ই মূল আয়োজনটি শুরু হলেও আমরা জানবো। দর্শক, সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে 54 জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করবেন, এ বিষয়ে আমরা জানছিলাম সহকর্মী মোহন ইসলামের কাছ থেকে। সারা দেশে উৎসাহ, উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে চট্টগ্রামের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হলে সবাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এদিকে বগুড়ায় মিছিল, স্লোগান আর দেশপ্রেমের গানে মুখর হয়ে ওঠে মুক্তির ফুলবাড়ি শহীদ মিনার স্মৃতিস্তম্ভ। শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে বিজয় দিবস। চট্টগ্রামের বিজয় দিবসের কর্মসূচি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, বিজয়ের শুভেচ্ছা আপনাকে। চট্টগ্রামে বিজয় দিবস উপলক্ষে আজ দিনব্যাপী কি কর্মসূচি পালিত হচ্ছে? এরপর নিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আক্তার উদ্দিন। এক সাগর রক্তের বিনিময়ে যে শহীদরা আমাদের স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছে, তাদের বিনম্র শ্রদ্ধায় আজকে স্মরণ করছে চট্টগ্রামের মানুষ। ভোর শুরু হওয়ার পর থেকেই নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজকের এই দিনটি উদযাপিত হচ্ছে। আমরা এখন আছি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে আমরা এখন দেখতে পাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে ডাক্তার শাহাদাত হোসেন উপস্থিত আছেন। মহান বিজয় দিবসের এই দিনে আজকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তারা একে একে যাচ্ছেন, তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজকে নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হচ্ছে। আমাদের দেশের যারা সূর্য সন্তান, যাদের কারণে আজকের আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশ, তাদেরকে শ্রদ্ধা দেখানো, শ্রদ্ধা জানানোই এই দিনটির মহান বিজয় দিবসের তাৎপর্য, সেটি করা হচ্ছে। তো আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেমন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিচ্ছে, পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউসে আরেকটি সম্মাননা প্রোগ্রাম রাখা হয়েছে, সেখানেও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হবে। আর এর আগে ভোরে কাট্টলিতে যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে ভোরের আলো ফোটার সাথে সাথেই 32 বার তোপধ্বনির মাধ্যমে আজকের দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক তারা পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর 9টার দিকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ওখানে কুচকাওয়াজ এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে, যেখানে আমাদের মুক্তিযুদ্ধের বিভিন্ন সংগ্রামের দিক, ঐতিহ্যের দিক এবং দেশ, গ্রামীণ জনপদ, সেখানকার যে সংস্কৃতি সেগুলোকে তুলে ধরে ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। আর ডিসপ্লের পরে সেখানে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী হয়েছে। প্রণবেশ, দিনব্যাপী আয়োজন রয়েছে চট্টগ্রামে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, যেমনটি জানছিলাম আপনার কাছ থেকে। দর্শক সহকর্মী প্রণবেশ চক্রবর্তীর সাথে কথা হচ্ছিল, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন তিনি। স্বাধীনতার 5.5 দশকে এসেও বড় সংকট দারিদ্র্য, বৈষম্য ও বেকারত্ব। এই সময়ে বহুভাবে রাজনৈতিক বাস্তবতা বদলালেও তা মোটা দাগে উন্নত করতে পারেনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান। ফলে এখনো বড় একটা অংশকে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে কেবল খেয়ে পড়ে বেঁচে থাকতে। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের মতে, এই বাংলাদেশকে এগিয়ে নিতে যতটা ভাববার দরকার ছিল তার কাছাকাছিও করতে পারেনি নেতৃত্বে থাকা মানুষজন। আমানুল্লাহ আমান ও রাব্বি হাসান জয়ের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিব আল জাবেদ।
স্বাধীন বাংলাদেশি বিজয়ের এমন রঙিন সূর্য উদিত হচ্ছে ৫৪ বছর ধরে। শীতের কুয়াশাকে বিদায় করে প্রাণ প্রকৃতিতে চাঞ্চল্য এনে দেয়া এই সূর্যই কোটি মানুষের নতুন স্বপ্ন বুননের প্রেরণা। তবে চারিদিকের হাহাকার, সংকট আর অভাব অস্বস্তির মধ্যে কতটুকু বোনা যাচ্ছে সেই স্বপ্ন? তবু প্রতিনিয়তই লড়াই করে টিকে থাকা মুজিবুর রহমানের মতো মানুষের কাছে সেসবের মানে একান্নবর্তী পরিবার নিয়ে দুবেলা পেট পুড়ে খেয়ে পড়ে বেঁচে থাকা। যে বাজার আছে এই বাজারে আমার চলা খুব কষ্ট, সবটা জিনিসের দাম বেশি, সংসার আয় নাই, তার আপনার ব্যবসা বাণিজ্যে তো শান্তি নাই। দুপুর গড়িয়ে গেলেও সন্তানের মুখে অন্ন জোগাতে সাভারের ইটভাটায় পাল্লা দিয়ে কাজ করেন আম্বিয়া পারভিন। প্রায় ২০০ কিলোমিটার দূর থেকে ঢাকার কাছাকাছি এসেছেন বাড়তি রোজগারের আশায়। এই যুদ্ধ তার দীর্ঘদিনের, তাই বিজয় কিংবা বিশেষ দিনের পার্থক্য তার কাছে কেবলই কাগজে কলমের। ১৫০০ টাকা নিয়ে গেছে বাজারে, তাতে অর্ধেক জিনিস হয়েছে আর অর্ধেক জিনিস আসতে পারিনি, কিনতে পারিনি। ভাটায় এসে কষ্টকর খুব, এখন ইচ্ছা যে হয় যেন আমি বাড়ি চলে যাই। সবেমাত্র কৈশোর পেরোনো ইমরান বিক্রি করেন বাংলাদেশের অহংকার। এ বয়সে হয়তো পতাকা ছুটিয়ে বিজয়ের আনন্দ উদযাপনে মুখ্য হতে পারত তার কাছে। সেটি বয়ে বেড়াচ্ছেন ঠিকই, কিন্তু তা কেবল সংসারের বোঝা খানিকটা হালকা করতে। মাসে ২০,০০০ টাকা ২২,০০০ টাকা উঠে, হ্যাঁ অর্ধেক বাড়ি যায়, অর্ধেক নিজের থাকে, হ্যাঁ টাকা বাসা বাড়ি বা মেসে খাই না, হেড ইচ্ছা টাকা মেকে দেওয়া সব ঋণ মিলিয়ে হয়ে যায়। জুলাই অভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশ পার করে ফেলেছে প্রায় ১.৫ বছর, কিন্তু ঘুণে ধরা সমাজ আর রাষ্ট্র ব্যবস্থা, ফোকলা অর্থনীতি, ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি আর অন্যায় বৈষম্য নিরসনের আকাঙ্ক্ষায় পাওয়া নতুন বন্দোবস্ত আদৌ কি প্রত্যাশা পূরণ করতে পেরেছে ১৭ কোটি মানুষের? ভালো মন্দের মিশেলে জবাবটা মিললেও এখনও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। কারণ মোট সম্পদের অর্ধেকের বেশি এখনও কুক্ষিগত মাত্র ১% ধনীর কাছে। আর দীর্ঘদিনের চড়া মূল্যস্ফীতির কষাঘাতে নতুন গরিবের তালিকায় প্রায় কোটি মানুষ। তাহলে কিভাবে গুঁজবে এসব অনাচার? আমাদের যে উন্নয়নের মডেলটা ধারাবাহিকভাবে দারিদ্র্য বান্ধব পথ থেকে সরে গেছে, কর্মসংস্থান বান্ধব পথ থেকে সরে গেছে এবং মোটামুটি বৈষম্য তৈরিকারী এক ধরনের প্রবৃদ্ধির মডেলের মধ্যে আসক্ত হয়ে গেছে। স্বস্তির ব্যাপক ঘাটতি, এই যে স্বস্তির ঘাটতির দায়টা কারো না কারো তো নেওয়া উচিত। সাধারণ মানুষ কেন শুধু সেটা নিবে? রাষ্ট্রের নিতে হবে। নির্বাচনী আলোচনায় পুরো বাংলাদেশ আছে শঙ্কা, ভয় আর দুশ্চিন্তাও। তবু বিজয়ের এই দিনে নতুন এক আকাঙ্ক্ষা বুকে ধারণ করে এগুতে চান সাধারণ মানুষ। সরকার বদলায়, পরিবর্তন হয় রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতিও। তবুও বিজয়ের ৫০ পেরিয়ে গেলেও পরিবর্তন হয় না সাধারণ মানুষের ভাগ্য। অন্তর্বর্তী সরকারের এই সময়ে এসেও চড়া মূল্যস্ফীতি, বেকারত্ব এবং বৈষম্যের কারণে ক্রমশই বাড়ছে সামাজিক এবং অর্থনৈতিক বিচ্যুতি। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। এবারে জানবো খুলনার বিজয় দিবস নিয়ে বিস্তারিত। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, বিজয়ের শুভেচ্ছা আপনাকে। নিশ্চয়ই বিজয় দিবস উপলক্ষে খুলনাতেও দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। জানতে চাই যে আজকে কি কি কর্মসূচি রয়েছে, কোন কোন রাজনৈতিক দল সেখানে যুক্ত হচ্ছে এসব কর্মসূচিতে? ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে জানাতে চাই ৭১ টেলিভিশন এবং বাংলাদেশের সকল মানুষকে বিজয় দিবসের শুভেচ্ছা। যে আপনি যেমনটা বলছিলেন যে খুলনার যত রাজনৈতিক দল আছে তার মধ্যে বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য জাতীয় পার্টি, অন্যান্য যারা রয়েছেন তারা সকলেই সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তারা বিজয় দিবসকে শুভেচ্ছা জানাতে নগরীর বাংলাবাড়ি স্মৃতি সৌধে তারা যুক্ত হয়েছিল এবং ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেছে বিজয় দিবস পালন করার জন্য। এবং আমি যেখানে আছি এটা হচ্ছে খুলনার জেলা স্টেডিয়াম। এখানে যে চিত্র, এই চিত্র দেখেই আপনারা বুঝতে পারছেন যে খুলনার যে বিজয় দিবস উদযাপিত হচ্ছে তা এই চিত্র দেখলেই বোঝা যায়। সকাল থেকেই এখানে অনেক জেলা প্রশাসনের মাধ্যমে অনেক কিছু উৎসব পালন করা হয়েছে। কিছুক্ষণ আগেই 11টা 20-এ এই স্টেডিয়ামেই যশোর থেকে ছেড়ে আসা তিনটি উড়োজাহাজ এখানে প্রদর্শন করে গিয়েছে। এখন তারা গল্লাবাড়ি চলে গেছে। এই
বাগেরহাটে চলে গেছেন, এখান থেকে ওখানে বাগেরহাটে চলে গেছেন এবং এই বিজয় দিবস উপলক্ষে এই জেলা প্রশাসনের মাধ্যমে এখানে বিজয় মেলা তৈরি করা হয়েছে। যে বিজয় মেলায় অনেকগুলি স্টল, আনুমানিক 50টিরও বেশি স্টল এখানে দেওয়া হয়েছে এবং সেখানে নাইট শপিং, আরএ এন্টারপ্রাইজ, গোল্ডেন হাউস, টয় কালেকশন, আজকে লাইব্রেরি, এই ধরনের লাইব্রেরি এবং বিজয় মেলা তারা উদযাপন বিভিন্ন হচ্ছে। এবং আজকে দুপুরের পরই খুলনা যে নেভি আছে এবং নৌবাহিনী আছে, নৌবাহিনীর যে ঘাট বিআইডব্লিউটিএ, সেই ঘাটে থেকে তারা ঘাটটি উন্মুক্ত করে দিবেন জনসাধারণ দেখানোর জন্য। এবং আজকে সকল বিজয় দিবসটি পালিত করা হবে যে তারা বিভিন্ন মাধ্যমে পালন করা হবে, যেমন স্কুলে কলেজে মিষ্টি বিতরণ করে বিজয় দিবস পালিত করা হবে এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসা মন্দিরে দোয়ার মাধ্যমে বিজয় দিবস পালন করা হবে এবং সারাদিনই এভাবেই চলতে থাকবে বিজয় দিবস পালিত। রাজু, নিশ্চয়ই দিনব্যাপী বিভিন্ন আয়োজন রয়েছে যেমনটি আপনি বলছিলেন এবং আমরাও নিশ্চয়ই জানবো পরবর্তী সংবাদগুলোতেও। ধন্যবাদ যুক্ত হবার জন্য। খুলনার সহকর্মী রাজু মোস্তাফিজ যুক্ত ছিলেন, রাজু হাওলাদার যুক্ত ছিলেন এতক্ষণ। জানবো রংপুরের খবরও। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, বিজয়ের শুভেচ্ছা আপনাকে। এখন পর্যন্ত কারা শ্রদ্ধা জানাতে এসেছেন শহীদ মিনারে বিজয় দিবস ঘিরে, সেখানে কি কি কার্যক্রম রয়েছে জানাবেন বিস্তারিত। অদিতি, আমরা ছিলাম শহীদ মিনারে সকাল থেকে এবং গতকাল প্রথম প্রহর থেকেই ছিলাম। এখন আমরা জুলাই স্মৃতিস্তম্ভে এসেছি। এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এসেছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং কিছুক্ষণ আগে শহরে একটি র্যালি বের হয় বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং এনসিপির এখানে নেতৃবৃন্দ আছেন, তারা এসেছেন শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এই ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভ সেখানে এসেছেন। আমরা একটু তাদের মুখ থেকেই শুনবো আজকের মহান বিজয় দিবস উপলক্ষে দিনভর যে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। আমরা একটু কথা বলবো শুরুতেই জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় নেতা, রংপুর ৩ আসনের সদস্য প্রার্থী, আপনার কাছে জানতে চাই মাহবুবুর রহমান বেলাল, কেমন বাংলাদেশ চান এবং এই যে আজকে বিজয় দিবস, এই যে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে রাজনৈতিকভাবে, কিভাবে আপনারা এগুলো মোকাবেলা করবেন? সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আসলে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষের যে আশা, সেটা হলো শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা, অর্থাৎ এই বাংলাদেশটা আগামী দিনে কোনো যেন একনায়কতন্ত্রের অধীনে না যায়, ফেসিবাদ যেন কায়েম না হয়, এটা মানুষের চাওয়া। এখানে চাওয়া হলো বৈষম্যহীন সমাজ, একটি মানবিক সমাজ এবং গণতান্ত্রিক সমাজ, যে সমাজে চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না, লুটপাট হবে না, খুন হবে না, মানুষ তার মানবিক অধিকার নিয়ে মাথা উঁচু করে মর্যাদার সঙ্গে বসবাস করবে। আমরা আধিপত্যবাদী যে শক্তি, তার হাত থেকে আমাদের দেশের স্বাধীন সার্বভৌমত্ব হেফাজত করে আমরা স্বাধীনভাবে মর্যাদার সঙ্গে জীবনযাপন করবো, এইটাই মানুষের চাওয়া এবং সেই চাওয়া পূর্ণ করার জন্য আমরা চেষ্টা করছি। আবার ঠিক ডান পাশে আছেন রংপুর মহানগরের আমির, যিনি রংপুর ৪ আসন থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনী মাঠে। রয়েছেন এনসিপির সদস্য, এখানে আহ্বায়ক আল মামুন। আপনার কাছ থেকে জানতে চাইবো যে আজকের এই মহান বিজয় দিবস আপনি ফুল দিয়ে এসেছেন কিছুক্ষণ আগে, এই যে কেমন বাংলাদেশ দেখতে চান এবং এই যে আপনার নির্বাচনী মাঠে নেমেছেন, জুলাই যে ৩৬ আন্দোলন হয়েছে, এর পরবর্তী বাংলাদেশ কেমন বাংলাদেশ দেখতে চান? ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রভানির বিনিময়ে আমরা আজকে কিন্তু বিজয় অর্জন করেছি। এই বিজয়টিকে আমরা, এই লাল সবুজ পতাকাটিকে ধরে রাখার জন্য আমরা মনে করি যে বিজয়। বায়েজিদ, আপনার মাধ্যমে আমরা জানছিলাম রংপুরে যারা শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছেন এবং আজকের দিনের বিভিন্ন কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের কথা। দর্শক, রংপুরের খবর জানছিলাম। পাশাপাশি আপনাদের জানিয়ে দিতে চাই, মহান বিজয় দিবসে প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে বিজয়ের ৫৪ বছর উদযাপনে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং এর যে কার্যক্রম রয়েছে, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
মণ্ডলী। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনারা দেখতে পাবেন দুঃসাহসিক বৈমানিকদের পরিচালনায় বাংলাদেশ বিমান বাহিনীর মোনোকো ফ্লাইপাস্ট এবং অ্যারোব্যাটিক শো। আজকের ফ্লাইপাস্টে রয়েছে সর্বমোট 8টি সেকশন। Distinguished guests, ladies and gentlemen, now the participants in the flypast, consisting of members of Bangladesh Air Force, are advancing forward. In this exhibition, a total 8 sections will fly. সুধীবৃন্দ, বর্ণাঢ্য এই ফ্লাইপাস্টের লিডার হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মেহেদী হাসান, জিইউপি এএফডব্লিউসি পিএসসি, এবং তার সাথে উপদলনেতা হিসেবে আছেন গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তৌহিদুল হাসান, পিএসসি। গ্রুপ ক্যাপ্টেন মেহেদী হাসান 1999 সালে জিডিপি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। সুধী মণ্ডলী, প্রথমেই উত্তর আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। দলনেতা গ্রুপ ক্যাপ্টেন মেহেদী হাসানের নেতৃত্বে বাংলাদেশে বর্ণিল ধোয়া ছেড়ে উঠে আসছে 3টি F-7 বিজি যুদ্ধ বিমানের বিকাকৃতি ফর্মেশন। সাথে আছেন স্কর্পিও দুবাই। অন্য বিমানগুলোতে রয়েছেন স্কর্পিও তাশফিক এবং উইং কমান্ডার সাইন। এরপর রয়েছে 3টি F-7 বিজি-1 যুদ্ধ বিমানের ভিক আকৃতির আরেকটি ফরমেশন। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মেহেদী হাসান এবং সাথে আছেন স্কোয়াড্রন লিডার সঞ্জীব। পাশে 2টি বিমানে আছেন স্কোয়াড্রন লিডার আশফাক এবং উইং কমান্ডার বাইসি। সুধী মণ্ডলী, বর্ণাঢ্য এই ফ্লাইপাস্টের লিডার হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মেহেদী হাসান, জিইউপি এএফডব্লিউসি পিএসসি, এবং তার সাথে উপদলনেতা হিসেবে আছেন গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তৌহিদুল হাসান, পিএসসি। সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন পরের সেকশনে 4টি গ্রপ G120 প্রশিক্ষণ বিমান এবং একটি L410 পরিবহন বিমানের সমন্বয়ে গঠিত একটি অ্যারোহেড ফরমেশন। এই সেকশনটির নেতৃত্বে আছেন গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ এবং সাথে আছেন স্কোয়াড্রন রুবাই। বাকি 3টি গ্রুপ বিমানে আছেন স্কোয়াড্রন সামিও ও স্কোয়াড্রন ইশতিয়াক, উইং কমান্ডার আল মাহমুদ ও স্কোয়াড্রন আকিব, স্কোয়াড্রন সিফাত ও স্কোয়াড্রন মুন্নি। সম্মুখে থাকা L410 পরিবহন বিমানে রয়েছেন উইং কমান্ডার সালেহ ও স্কোয়াড্রন ওয়াসেক। সুধী মণ্ডলী, এবারে 4টি হলুদ PT-6 এর চতুর্থ সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার নজরুল ও সাথে আছেন স্কোয়াড্রন লিডার মুশফিক। বিজয়ের 54 বছরে 54 জন প্যারাট্রুপারের পতাকা হাতে স্কাই ডাইভিং এর যে আয়োজন, সেই আয়োজনে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। আসন্ন জাতীয় নির্বাচনে নতুন নারী নেতৃত্ব নিয়ে আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে নারায়ণগঞ্জের নারীদের মধ্যে। কেউ চান তরুণ ও সৎ নেতৃত্ব, কেউ আবার অভিজ্ঞদের হাতেই দায়িত্ব দেখতে স্বস্তি পান। তবে সবার মুখে এক কথা, যিনি নেতৃত্বে আসুন তার যেন জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে, তারা যেন নারীর জীবনমান উন্নয়ন এবং নিরাপত্তায় অগ্রাধিকার দিতে পারে। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। নারায়ণগঞ্জ শহরের চাষারা, দেওভোগ, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকার নারী ভোটাররা বলছেন তারা এবার নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন দেখতে চান। কেউ বলেন নতুন মুখ দরকার, যারা সাধারণ নারীর কথা বুঝবে। প্রতিশ্রুতি নয়, কাজ চান সবাই। অনেক নারী ভোটার মনে করেন নারায়ণগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিয়ে নেতৃত্বকে আরও জবাবদিহিমূলক হতে হবে। বিশেষ করে তরুণ ও কর্মজীবী নারীরা বলছেন ভোটে অংশ নিতে তারা আগ্রহী, কিন্তু ভোট কেন্দ্রে নিরাপত্তা এবং স্বাধীন পরিবেশের নিশ্চয়তা চান। নারীর অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ উদ্যোগ চাই। একজন নারী যাতে বাইরে গভীর রাতে গেলেও নিজে একা বাড়িতে ফিরতে পারে, আমরা সেই ব্যবস্থা চাই। ইলেকশন তো আমি চাইব এখানে প্রতিটা নারী যাতে নিজের ইচ্ছে মতো ভোট দিয়ে হাসি খুশিভাবে বাড়িতে ফিরতে পারে। নারী যারা আছে তাদের প্রফেশনাল হোক বা যেইভাবে হোক, রাস্তাঘাটে আমাদের যেন সেরকম সুবিধা দেওয়া হোক। আর যারা কাজে নিযুক্ত আছে তাদের চিকিৎসা ব্যবস্থা, বাসস্থান, একটা সুরক্ষিত একটা বাসস্থানের ব্যবস্থা বা একটা যাতায়াতের সুরক্ষিত একটা ব্যবস্থা করা উচিত। অনেকেই বলেন তারা এমন প্রার্থীকে ভোট দেবেন যিনি নারীর উন্নয়ন, নিরাপত্তা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করবেন। তারা এমন কাউকে সমর্থন করতে চান যিনি নারীর জীবনে বাস্তব উন্নয়ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করবেন। নারীরা যেহেতু আমরা বাইরে বের হতে হয়, আমাদের কর্মসংস্থান আছে, আমাদের নিরাপত্তা আমরা নিজেরা নিতে পারি না। আমাদের নিজের এলাকায় বের হলেও মনে হয় যে কখন কি হয়ে যায়। বিভিন্ন শিল্প কারখানা, হসপিটাল, বিভিন্ন জায়গায় নারীরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তবে নারীদের একাংশের উদ্বেগও রয়েছে। তাদের মত, রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনো সীমিত, তাই প্রার্থী নির্বাচনে নারীদের উপস্থিতি বাড়ানো দরকার। পুরুষরাই নিরাপদভাবে ভোট দিতে পারতো না, আর নারীরা তো দূরের কথা। শিল্পনগরী নারায়ণগঞ্জের 5টি আসনে মোট ভোটার 23,60,341 জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা 11,64,934 জন। আনুপাতিক হারে যা মোট ভোটারের প্রায় 50 ভাগ।
হাসিবা আলী বর্ণা, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।